মহারাজ, আজকে যে সেমিনারটা আয়োজন করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার চলছে তার আজ কিন্তু পশ্চিমবাংলাতেও, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়ে বাংলার যে অবস্থা এবং মিডিয়া বন্ধুরা যেভাবে বাংলাদেশের ঘটনাকে তুলে ধরেছেন আমরা তাদের মাধ্যমেই জেনেছি। এবং আমি কয়েকটা বর্ডারে গিয়েছিলাম, বিশেষ করে হিলি বর্ডারে। সেখানে বাংলাদেশের হিন্দুদের কি দুর্গতি না দেখলে কল্পনা করা যায় না। জলের ব্যবস্থা নেই, তাদের কোনো বাথরুমের ব্যবস্থা নেই, খাওয়ার সুব্যবস্থা নেই। এই দুরবস্থার মধ্যে আমরা ভারত সরকারের কাছে আবেদন করেছিলাম যে বাংলাদেশ থেকে যেসব মানুষরা আসছেন ধর্মীয় কারণে, এরা অনুপ্রবেশকারী নয়, শরণার্থী। এবং ভারত সরকার বাধ্য এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন, জওহরলাল নেহরু থেকে আরম্ভ করে শ্রীমতী ইন্দিরা গান্ধী, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। আজও বাংলার যেসব মানুষ বিভিন্ন সীমান্তে যেভাবে জীবনযাপন করছেন, একটা পশুর সমতুল্য জীবনযাপন। এই অবস্থায় বাংলার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা একত্রিত হচ্ছেন, এর বিরুদ্ধে সোচ্চারিত হচ্ছেন। আমরাও ভারত সেবাশ্রম সংঘ আমরা কিছু রিলিফ করেছি, কিন্তু আজকে তাদের পার্মানেন্ট ব্যবস্থা, সুব্যবস্থার জন্য আজকে আমরা আবেদন করব। এই মঞ্চ থেকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা তিনি আসবেন। তিনি ইতিমধ্যেই দিল্লি গিয়েছিলেন এবং স্বরাষ্ট্র দপ্তরে উনি জানিয়েছেন, এবং আমাদের রাজনৈতিক দলের মাধ্যমে প্রধানমন্ত্রীকেও জানানো হয়েছে। আমরা আমাদের ভারত সেবাশ্রম সংঘের অনেকগুলো ব্রাঞ্চ আছে, সেখানে সেন্টার আছে, 11টা সেন্টার আছে। সেখান থেকে মাস পিটিশন হিসাবে আমরা দিল্লিতে জানিয়েছি, এবং আন্তর্জাতিক যে ব্যবস্থা আছে তার জন্য আমরা আবেদন করেছি। আচ্ছা, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখনো পর্যন্ত চিন্ময় দাস প্রভু এখনো পর্যন্ত জেলে আছেন, এবং এত নির্মম যে তার ঔষধ এবং খাদ্য এবং আইনি পরামর্শ সমস্ত দিক থেকে তাকে প্রতিরোধ করে তোলা হয়েছে, এবং দিনের পর দিন তার হেলথ খুব ব্রেক হচ্ছে। আগামী দিনে কি হবে জানি না। আজকে সেই উদ্দেশ্য নিয়ে আজকে যারা আমাদের সমাজের যারা চিন্তাশীল ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই আসবেন, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলাতেও তো হিন্দুদের নিধন চলছে, যেভাবে ঘরবাড়ি ভাঙা হচ্ছে, মেদিনীপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এর শেষ কোথায়? এটা কিভাবে প্রতিরোধ করা যায়? এটা প্রতিরোধ করার জন্য আমাদের সমস্ত সংগঠন, রাজনৈতিক দলমত নির্বিশেষে আমাদের একত্রিত হওয়া, এবং আগামী দিনে সে একজোট হয়ে তার মোকাবিলা করা, এছাড়া কোনো পথ নেই। আজকে সেই দিকে বাংলা যাচ্ছে। বাংলার মানুষ অনেকটা একত্রিত হয়েছেন, এবং চতুর্দিকে আমরা যেখানে যাচ্ছি হাজার হাজার মানুষ সেখানে স্বাগত জানাচ্ছেন, এবং তারা তৈরি হয়ে আছেন আগামী দিনের পরিবর্তনের জন্য। বড় সংখ্যক পশ্চিমবাংলার মানুষ কিন্তু কমিউনিজম বা সেকুলারিজমে বিশ্বাস করে। এখনো তারা বলে একই বৃন্তে দুইটি কুসুম, এই ধারায় তারা চলে। সেখান থেকে দাঁড়িয়ে একত্রিত হওয়া হিন্দুদের কতটা কঠিন? সেখানে কিছুটা কঠিন আছেই, কারণ আমাদের ভারতবর্ষের বহু মনীষীরা তারা নানা কথা বলেছেন। কেউ বলেছেন যত মত তত মতের কথা, কেউ বলেছেন একই বৃন্তে দুটি কুসুমের কথা, কেউ বলেছেন আমাদের ভাইয়ের কথা, আমরা সব ভাই ভাই। এইসব মতবাদগুলো মুছে যাবে, এই চিন্তাধারা মুছে যাবে। বাংলাদেশে এখানে আর কোনো মত নাই,
বাংলাদেশে একই বৃন্তে দুটি কুসুমের কথা কেউ উচ্চারণ করতে পারবে না, সেখানে গিয়েও যত মতের কথা কেউ উচ্চারণ করতে পারবে না। এটাই আমাদের ভুল ধারণা। আমাদের মধ্যে যে মতবাদ প্রচারিত হয়ে আমাদের বিভ্রান্ত করেছেন, এই বিভ্রান্ত কবিগুরু রবীন্দ্রনাথও তো বলেছিলেন যে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতার কথা বলেছেন, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে বলেছিলেন। এই রবীন্দ্রনাথ কবিতা লিখলেন, নাগিনেরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। তাই রবীন্দ্রনাথ এই কবিতা লিখলেন কেন? রবীন্দ্রনাথ তো বঙ্গভঙ্গ আন্দোলনে যুক্ত হয়েছিলেন। রবীন্দ্রনাথ তো 1905 সালে এটা করেছিলেন। এই রবীন্দ্রনাথের কবি পাল্টে গেল কবিতা কেন? 1906 সালে যে বৃক্ষ রোপণ হয়েছিল, সেই তাদের যারা জল সিঞ্চন করেছিলেন, একজন বলছেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি, একজন বলছে ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। এই জলসিঞ্চনে বিশ্ববৃক্ষ বিরাট আকার ধারণ করেছেন, আর সেই বৃক্ষে রবীন্দ্রনাথ তখন বাধ্য হয়ে এই কবিতাটা লিখলেন এখানে। তো সুতরাং আজকে বাংলার বাঙালিকে বুঝতে হবে যে আমাদের কারা শত্রু কারা মিত্র, এবং আমাদের ধর্ম থেকে কি শিক্ষা দিয়েছেন ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ কি শিক্ষা দিয়েছেন, এবং ইতিহাস থেকে শিক্ষা। আমরা বিশেষ করে বাংলার যারা হিন্দু, যারা শিক্ষিত সমাজ, ভগবান রামচন্দ্রের জীবন থেকে শিক্ষা গ্রহণ করলাম না, কৃষ্ণের জীবন থেকেও শিক্ষা গ্রহণ করিনি, তারপরে ইতিহাস থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি। যদি শিক্ষা গ্রহণ করতাম তাহলে এই লম্বা লম্বা ব্যাগ ঝুলে ঘোরা মানুষগুলি যারা বলেছিল কলকাতার শহীদ মিনারে দাঁড়িয়ে পাকিস্তানের দাবি মানতে হবে তবে দেশ স্বাধীন হবে, তাদেরকে রেখে দেওয়া হলো 35 না 36 বছর যাবত। কত 36 বছর না 34 বছর। কি সর্বনাশটা করেছে বাঙালি আজ বুঝলো না। আমরা বলি সব শিক্ষায় দীক্ষায় রাজনীতি খুব সচেতন, আমরা মূর্খ, আমরা বুঝতে পারলাম। কিন্তু এই বামদের তরফ থেকেও আবারও বলা হচ্ছে সামনে রামনবমী, সেই নিয়েও কিন্তু সুজন চক্রবর্তী বিরূপ মন্তব্য করেছে। এদের কথাকে গুরুত্ব দিতে নেই, এরা ইতিহাসের থেকে মুছে যাচ্ছে, বাংলাতে তো নেই, এদের গুরুত্ব দিয়ে খালি প্রিভিলেজ করা, এদের গুরুত্ব দেওয়া। শেষ প্রশ্ন, মূল্যই নাই এদের কথা। শেষ প্রশ্ন মহারাজজি, যদি মূল্য থাকতো তাহলে এরা আজকে বলতো আজকে মরিচ ঝাঁপি কি দুর্দশা, কি অবস্থা ছিল, আজকে দণ্ডকারণ্য, আজকে আন্দামান, এগুলো একটা বাঙালি হিন্দুদের একটা আস্তানা, একটা মাথা গুঁজার ঠাঁই হয়ে থাকতো। এদের বিশ্বাসঘাতকতার জন্য, এদের ভুলের জন্য আজকে বাঙালি সমাজ, বাঙালি প্রজাতি প্রজন্মের পর প্রজন্ম আমরা ঘুরছি। শেষ প্রশ্ন, হুমায়ুন কবিরকেও কিন্তু শোকজের চিঠি পাঠানো হলো, কি বলবেন? হুমায়ুন কবির তো খুব ভালো কথা বলেছেন। এটাতে আমাদের হিন্দুরা শিক্ষা নেওয়া উচিত। আরবে যে ধর্মগ্রন্থটা তৈরি হয়েছিল, সেই ধর্মগ্রন্থের অনুসারী যারা, তারা কি মন্ত্রে দীক্ষা নিয়েছেন, বিশ্বাসী এবং অবিশ্বাসী, এবং সেই মন্ত্রের জন্য দ্বিজাতি তত্ত্ব সৃষ্টি হয়েছিল। এটা আমাদের বাঙালি শিক্ষিত বাঙালি হিন্দুদের বোঝা উচিত। আর সেই দ্বিজাতি তত্ত্ব, সেই বিশ্বাসী অবিশ্বাসীর যারা মন্ত্রে দীক্ষিত হয়েছেন, একজন ইসলাম ধর্মের অনুগামী মুসলমান হয়ে তিনি ঠিক কথা বলেছেন, তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের হুমায়ুন কবিরের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, আমাদের ফিরাদ হাকিমের কাছে শিক্ষা নেওয়া উচিত, সিদ্দিকুল্লাহর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। আজকে বেশি করে সেই ধর্মগ্রন্থটা পড়া দরকার। আজকে এদের মধ্যে এরাও তো রয়েছেন, আর এদের মধ্যেও আবার আছেন সেই আমাদের কলকাতার উচ্চ ন্যায়ালয়ের একজন আইনজীবী, কি নাম যেন, আকবর আলী নাকি, দত্তহীন ভাষায় তার বিরোধিতা করছেন, শফিকুল বিরোধিতা করছেন, মাসুম আক্তার বিরোধিতা করছেন। এরকম মুসলিম জাতীয়তাবাদী মুসলিম ভাই অনেক আছেন। ও তো বলছিলেন যে আমার বহু ভাগ্য যে আমরা তখন পাকিস্তানে চলে যাইনি, বাংলাদেশে যাইনি, না হলে আমরা না খেতে পেয়ে নিজেরা গোলাগুলি করে মারা যেতাম। আজকে বলছেন উনি ভারতবর্ষে আছেন বলে তারা খুব সুন্দর আছেন, ভালো আছেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বলবেন? রাজ্যবাসীর উদ্দেশ্যে যে বর্তমান
বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের যে ঘটনা বলি, যে মিডিয়া বন্ধুরা, যে সংবাদপত্ররা যেভাবে তুলে ধরেছেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের একতাবদ্ধ হওয়া এবং হুমায়ুনের যে নির্দেশ, হুমায়ুন যেটা বলেছেন যে হিন্দুরা পান্তা ভাত খেয়ে ঘুমোয় ভোটের দিন, আর আমাদের লোকেরা ঘুগনি মুড়ি খেয়ে 100% ভোট দেয়, এই শিক্ষাটা যেন নেয়, নাহলে শ্রীহট্টের মতো অবস্থা হবে। এখানে আমাদের অনেক, আমার খুবই পরিচিত, আমার খুব শ্রদ্ধেয় আমাদের মহিতবাবু আছেন, সবাই খুব অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তি, বহুদিন যাবৎ এই লড়াই করছেন উদ্বাস্তু নিয়ে। সুতরাং আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এরপরে আর যাওয়ার রাস্তা নেই।